যখন থেকে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করার জন্য শুধু রাশিয়া থেকে ইউরেনিয়াম আসা শুরু হলো, তখন থেকেই আমাদের ভারত সরকারের মাথায় টেনশন চেপে বসেছে। ভিউয়ার্সগণ, এখানে টেনশনের কারণ কিন্তু রয়েছে। টেনশনের কারণটা হচ্ছে এই যে ইউরেনিয়াম আসছে বাংলাদেশে, এই ইউরেনিয়াম বা এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে প্রকল্পটা, এই প্রকল্পটা থেকে বাংলাদেশ কি পারমাণবিক অস্ত্র বা পারমাণবিক বোম তৈরি করতে পারবে? ভিউয়ার্সগণ, আজকে বিস্তারিত সেটাই জানবো। ভিউয়ার্সগণ, আমি রুবেদ আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পোলাট্রিক্স ইউটিউব চ্যানেল। ভিউয়ার্সগণ, আজকে আমি চ্যানেল ইউনিক ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ টপিক্সের একটা ভিডিওর উপর রিয়েকশন দিতে যাচ্ছি। ভিডিওটার শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। ভিডিওটার শিরোনামটা হচ্ছে, রূপপুর থেকে কি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব? আসলে কি সম্ভব নাকি এটা অসম্ভব? হ্যাঁ ভিউয়ার্সগণ, চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটা দেখে বিস্তারিত বিষয়টা জেনে আসি। লেটস গেট স্টার্টেড। রূপপুর পারমাণবিক রূপপুর পারমাণবিক পরমাণু বিদ্যুৎ পাবনার রূপপুর বিদ্যুৎ কেন্দ্র পারমাণবিক কেন্দ্র। বন্ধুরা, অবশেষে বাংলাদেশের জন্য সুখবর। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ। ৬৫ বছরের স্বপ্ন যেন পূরণ হলো। বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হিসেবে গতকাল বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। পাবনার রূপপুরে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আজকে থেকে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম প্রবেশ করানো শুরু হবে। ১৯৬১ সালে প্রথম এই প্রকল্পের জমি অধিগ্রহণ করা হলেও তৎকালীন পাকিস্তান সরকার তা বাতিল করে দেয়। স্বাধীন বাংলাদেশে নতুন করে শুরু হয় স্বপ্ন দেখা। ১৯৯৫ সালের জাতীয় জ্বালানি নীতিতে পারমাণবিক শক্তিকে একটি সম্ভাবনাময় বিকল্প জ্বালানি উৎস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। ২০১১ সালে বাংলাদেশ সরকার এবং রাশিয়া ফেডারেশন সরকারের মধ্যে একটি সহযোগিতা চুক্তি হয়। সেই চুক্তির আওতায় ২০১৫ সালের ডিসেম্বরে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রোসাটমের ইঞ্জিনিয়ারিং কোম্পানি অ্যাটমস্ট্রয় এক্সপোর্টের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জেনারেল কন্ট্রাক্ট সই হয়। অবশেষে ২০২৩ সালে রাশিয়া থেকে ঢাকা এবং পরে বিশেষ নিরাপত্তা সড়ক পথে রূপপুরে পৌঁছে যায় ইউরেনিয়াম। সেই জ্বালানির প্রথম ইউনিটের চুল্লি পাত্রে প্রবেশ করানোর মাধ্যমে শুরু হচ্ছে বাংলাদেশের এক নতুন অধ্যায়। বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় একক প্রকল্প হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই প্রকল্পটি বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। এই প্রকল্পের আওতায় ১২০০ মেগাওয়াটের ২টি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট। পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম তৈরি হয় খনিজ পদার্থ দিয়ে। প্রথমে ছোট ছোট প্যালট তৈরি করা হয়, যার ৩০০টির বেশি মিলিয়ে তৈরি করা হয় এক একটি পারমাণবিক রড। এমনই ৩১২টি রড দিয়ে তৈরি হয় একটি ফুয়েল অ্যাসেম্বলি। প্রথম ইউনিটের চুল্লি পাত্রে ১৬৩টি অ্যাসেম্বলি লোড করা হবে। দেশে ১৬৪টি অ্যাসেম্বলি এসেছে। মাত্র ১ কেজি ইউরেনিয়াম যে পরিমাণ শক্তি উৎপন্ন করতে পারে তা দিয়ে ১০০ টন কয়লা বা ৭ টন তেলের পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। মানে ১ কেজি ইউরেনিয়াম সমান ১০০ টন কয়লা বা ৭ টন তেল। এখানে একবার জ্বালানি লোড করলে টানা ১৮ মাস নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে জানা গেছে এই বিদ্যুৎ কেন্দ্রে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ১০ থেকে ১২% পূরণ করবে। এই বিদ্যুৎ কেন্দ্রের আর্থিক গুরুত্ব অপরিসীম। এই প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে রিঅ্যাক্টর ভবন, টারবাইন ভবন, কুলিং সিস্টেম, বৈদ্যুতিক সাবস্টেশন এবং বিভিন্ন সহায়ক স্থাপনা সহ মোট ৩৯০টি স্থাপনার একটি বিস্তৃত অবকাঠামো প্রায় সম্পন্ন করে ফেলা হয়েছে। এখানে জ্বালানি প্রবেশ করাতে প্রায় ৩০ দিন সময় লাগবে। অত্যন্ত সতর্কতার সঙ্গে আন্তর্জাতিক নিরাপত্তা নির্দেশিকা মেনে বিশেষ নজরদারিতে এটি করা হবে। জ্বালানি প্রবেশ করানোর পর শুরু হবে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া। এটি বছরে প্রায় ২ কোটি টন কার্বন নিঃসরণ কমাবে, যা গ্যাস বা কয়লা কেন্দ্রের তুলনায় অনেক বেশি পরিবেশ বান্ধব।
যেখানে সাধারণ বিদ্যুৎ কেন্দ্রের আয়ু হয় 25 থেকে 30 বছর, সেখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিরবিচ্ছিন্নভাবে সেবা দিবে অন্তত 60 থেকে 90 বছর। নিরাপত্তা নিয়ে কোনো ছাড় দেওয়া হচ্ছে না বিদ্যুৎ কেন্দ্রটিতে। ব্যবহৃত তেজস্ক্রিয় বর্জ্য বিশেষ ব্যবস্থায় রাশিয়াতে ফেরত নিয়ে যাওয়া হবে এবং এই বর্জ্যগুলো মাটির 400 মিটার নিচে পুঁতে রাখা হবে। এছাড়া প্রতিটি জ্বালানি রডের হিসাব IAEA সার্বক্ষণিক সফটওয়্যারের মাধ্যমে নজরদারি করবে। পারমাণবিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের এই পথটি বাংলাদেশের জন্য সহজ ছিল না। করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর ডলারের সংকটে প্রকল্পের কাজ 3.5 বছর পিছিয়ে গেছে। এই সময় ডলারের দাম বাড়ার কারণে খরচ বেড়েছে প্রায় 26,000 কোটি টাকা। বর্তমানে এই মেগা প্রকল্পের মোট ব্যয় দাঁড়িয়েছে 1,38,686 কোটি টাকা। জ্বালানি লোড করার পর নানা পরীক্ষা নিরীক্ষা শেষে আগামী আগস্ট মাসে জাতীয় গ্রিডে 300 মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে সরবরাহ করা হতে পারে। অনেকে প্রশ্ন করছে, রূপপুর থেকে কি পরমাণু বোমা বানানো সম্ভব? কারণ এখানে তো ইউরেনিয়ামের ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশ এখন ইউরেনিয়াম ব্যবহার করছে এবং বিদ্যুৎ উৎপাদন করছে। তাহলে কি ইউরেনিয়াম ব্যবহার করে পরমাণু বোমা বানাতে পারবে না? রূপপুরের এই প্রযুক্তি কি চাইলেই যুদ্ধের কাজে ব্যবহার করা যাবে? দেখুন বন্ধুরা, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা পারমাণবিক বোমা দুইটি তৈরি করতে ইউরেনিয়াম প্রয়োজন। বাংলাদেশেও ইতিমধ্যে ইউরেনিয়ামের খনি পাওয়া গিয়েছে। আমাদের আগের ভিডিওগুলোতে আপনাদের বলেছে। তো প্রকৃতিতে আমরা যে ইউরেনিয়াম পাই এতে মূলত দুইটি আইসোটোপ থাকে, একটি হচ্ছে U238 আর একটি হচ্ছে U235। কিন্তু সমস্যাটা হচ্ছে প্রকৃতিতে পাওয়া ইউরেনিয়ামের 99% বেশি হচ্ছে U238, যা বিদ্যুৎ তৈরি করার জন্য খুব একটা কার্যকর নয়। আসল কাজটি করে U235, যা প্রকৃতিতে থাকে মাত্র 0.7%। এই 0.7% কে প্রক্রিয়া করে সমৃদ্ধকরণকে বলে এনরিচমেন্ট। সেন্ট্রিফিউশন নামের একটি যন্ত্রে ইউরেনিয়াম গ্যাসকে প্রচন্ড গতিতে ঘোরানো হয়। যেহেতু U235 হালকা, তাই এটি ঘূর্ণনের ফলে এটি আলাদা হয়ে যায় এবং এভাবে এটির ঘনত্ব বাড়ানো হয়। মূলত সমৃদ্ধকরণের মাত্রা নির্ধারণ করে দেয় আপনি ঘরে আলো জ্বালাবেন নাকি কোনো শহরকে ধ্বংস করবেন। রূপপুরের মতো বাণিজ্যিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয় মাত্র 3 থেকে 5%। এটির মাধ্যমে একটি নিয়ন্ত্রিত চেন রিঅ্যাকশন চালানো সম্ভব, যা থেকে বছরের পর বছর তাপ এবং বিদ্যুৎ পাওয়া যাবে। কিন্তু এটি দিয়ে কোনোভাবেই বিস্ফোরণ ঘটানো বা বোমা তৈরি করা সম্ভব নয়। গবেষণা রিঅ্যাক্টরের জন্য সমৃদ্ধিকরণের মাত্রা 20% পর্যন্ত হতে পারে, আর পারমাণবিক বোমা তৈরি করার জন্য ইউরেনিয়ামকে সাধারণত 90% পর্যন্ত সমৃদ্ধ করতে হয়। এটাকে বলা হয় ওয়েপন গ্রেড বা অস্ত্রমানের ইউরেনিয়াম। 5% থেকে 90% পৌঁছানোর ব্যবধান প্রায় আকাশ পাতাল তফাৎ। রূপপুরের জন্য যে জ্বালানি রাশিয়া থেকে আনা হয়েছে সেটি কেবলমাত্র বিদ্যুৎ তৈরির উপযোগী করে বানানো। এই রূপপুর দেখুন ভিউয়ার্সগণ, এখানে ইন্টারেস্টিং একটা বিষয় কিন্তু রয়েছে এবং একটা বিষয় জানারও কিন্তু অনেক কিছু রয়েছে এখানে। দেখুন, আমি আপনাদেরকে শর্টলি এক্সপ্লেন করছি যারা বিষয়টা বুঝতে পারেননি। আশা করি সবাই বুঝতে পেরেছে। তো এখানে যেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা, আসলে এটা কিন্তু দেশের মধ্যে একটা বলতে পারেন যে এটা ব্যবসায়িক কেন্দ্র। ঠিক আছে, এখান থেকে পুরো দেশে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হবে এবং যেটা খরচ হয়েছে অবশ্যই সেটাকে উঠানোর চেষ্টা করা হবে। ঠিক আছে, প্ল্যানিং তো এরকমই নাকি? তো সেই জায়গা থেকে ইউরেনিয়াম ক্রয় করে সেটার উপর গবেষণা করে অস্ত্র তৈরি করার পরিকল্পনা, আসলে সেটা কখনোই করা সম্ভব না। আর আমার মতে এটা কখনোই বাংলাদেশ করবে না, যেহেতু এখানে রাশিয়া থেকে ইউরেনিয়াম আনছে। অবশ্যই এখানে অনেক বিধি নিষেধ এবং অনেক নিয়ম কানুন মেনেই সব কাজকর্মগুলো হচ্ছে। তো যেটুকু আসছে সেটুকু দিয়ে আপনার বিদ্যুতের যেই চাহিদাটা সেটার কাজ চালানো সম্ভব। বাদ বাকি যেই অস্ত্র বা বোমের বিষয়টা, সেটা আসলে অসম্ভব। এটা কখনই করা হবে না এবং করবেও না। ঠিক আছে, এবং এই বিষয়ে গবেষণা করার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণের তথ্য প্রযুক্তির অনেক কিছু প্রয়োজন। তো সেই জায়গা থেকে বাংলাদেশের কাছে বর্তমানে সেরকম কিছু নেই, এবং যদি থাকতো তাহলেও আমার মনে হয় কখনোই করতো না, কারণ এটা নির্দিষ্ট একটা কাজের জন্য নির্দিষ্ট একটা পরিমাণে আনা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। বিদ্যুৎ কেন্দ্র চলবে নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ায়। এখানে ইউরেনিয়ামের নিউক্লিয়াস বিভাজনের মাধ্যমে প্রচুর তাপ তৈরি হবে। সেই তাপে পানি বাষ্প হয়ে টারবাইন ঘোরাবে এবং সেটি বিদ্যুৎ তৈরি করবে।
এটি একটি কঠোর, ধীর এবং নিয়ন্ত্রিত প্রক্রিয়া। অন্যদিকে বোমার ক্ষেত্রে লক্ষ্য থাকে 1 সেকেন্ডের ক্ষুদ্র ভগ্নাংশে ইউরেনিয়ামের সব শক্তি নির্গত করা। রূপপুরের চুল্লিতে সেই প্রযুক্তি বা পরিবেশ কোনোটি নেই। এছাড়াও আছে কঠোর আন্তর্জাতিক নিয়ম। রূপপুরের প্রকল্পটি পরিচালিত হচ্ছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার কড়া নজরদারিতে। রাশিয়া থেকে আসা প্রত্যেকটি ফুয়েল রড এবং ইউরেনিয়ামের হিসাব রাখা হয়। বাংলাদেশ এই ইউরেনিয়ামের বেসামরিক ব্যবহারের জন্য চুক্তিবদ্ধ। এটার সামরিক ব্যবহার করতে পারবে না। তাই এখান থেকে পরমাণু অস্ত্র বানানো বৈজ্ঞানিক এবং রাজনৈতিক দুটি দিক থেকে অসম্ভব। তো এটি কোনো ধ্বংসের হাতিয়ার নয়, বরং দেশের জ্বালানি সংকট মেটানোর একটি বড় মাধ্যম। এই বছরের ডিসেম্বরের মধ্যে যদি জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হয়, তবে সেটি হবে বাংলাদেশের জন্য একটি নতুন দিগন্ত। বন্ধুরা, বাংলাদেশের বেশিরভাগ বিদ্যুৎ বাইরে থেকে আমদানি করতে হয়। বিশেষ করে ভারতের আদানির কাছ থেকে আমরা বিদ্যুৎ কিনছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সচল হলে আমাদের বিদ্যুতের ঘাটতি তো পূরণ হবে, আমরা বিদ্যুৎ বাইরে বেচতেও পারবো। এছাড়া বাইরের দেশ থেকে আমাদের ইউরেনিয়াম কেনার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের দেশে ইউরেনিয়ামের খনি বিভিন্ন জায়গায় পাওয়া গিয়েছে। আমরা সেই ইউরেনিয়াম ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। এতে করে বিদ্যুৎ খরচ অনেক কমে যাবে। তবে বাংলাদেশ সরকার নিজস্ব ইউরেনিয়াম ব্যবহার করবে কিনা এটা দুই ভরসা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানান, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। তো ভিউয়ার্স, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখতেই পেলেন, আমিও দেখতে পেলাম। তো সম্পূর্ণ বিষয়টা একদম ক্লিয়ার যে এখান থেকে মানে বাংলাদেশের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা রয়েছে সেখান থেকে কোনোভাবে পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব না। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে এখানে আন্তর্জাতিক অনেক নিয়ম রয়েছে, অনেক নজরদারি রয়েছে। তার উপর একটা নির্দিষ্ট পরিমাণের ইউরেনিয়াম কিন্তু সেখানে আসে বিদ্যুতের জন্য, মানে বিদ্যুৎ তৈরির জন্য। বাড়তি কোনো সামরিক কাজের জন্য ব্যবহার করা তো সম্ভবই না, আর সেটা করবেও না, কারণ নির্দিষ্ট কাজের জন্য আসে, খরচ হয়ে যায়। এবং প্রতিটা ইউরেনিয়ামের কণার, ঠিক আছে, মানে কণাই বলছি আমি, প্রতিটা ইউরেনিয়ামের হিসাব নিকাশ কিন্তু রাখা হচ্ছে, ঠিক আছে। তো এখানে যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দ্বারা কখনই বাংলাদেশ পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না। তো আমাদের ভারত সরকারের যদি কোনো টেনশন থেকেও থাকে, আসলে সেটা দুশ্চিন্তায় ছিল, কোনো কাজের টেনশন না এটা। এবং আপনারা হয়তো চ্যানেলে, ইউনিক ইউটিউব চ্যানেলে নিবেদিত আছে, ভিডিওটাতে দেখেছেন যে বাংলাদেশেও ইউরেনিয়ামের খনির সন্ধান পাওয়া গেছে। এবং কথা হচ্ছে কোন জায়গায় পাওয়া গেছে এবং বাংলাদেশ সরকার কবে সেই ইউরেনিয়ামগুলো উত্তোলন করবে এবং আসলেই কি করবে নাকি করবে না। তো ভিউয়ার্স, এই বিষয়ের একটা নিউজের উপর আমি রিয়েকশন দিয়েছিলাম। আপনারা চাইলে আমার চ্যানেলে প্রবেশ করলেই প্রথমেই পেয়ে যাবেন ভিডিওটা, ঠিক আছে। আর যারা চ্যানেলে সরাসরি প্রবেশ করতে চাচ্ছে না, তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে আসতে পারেন। এবং ভিডিওর শেষেও আমি আপনাদের সুবিধার্থে ভিডিওটা আপনার স্ক্রিনে দেখতে পারবেন, সেখান থেকে ক্লিক করে দেখে আসতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল বিস্তারিত। তো আজকে সম্পূর্ণ রিয়েকশন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে প্লিজ বলবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। এখানে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।